হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা র্যাঙ্কিং এফিসিয়েন্সি অথবা থার্মাল এফিসিয়েন্সি আমরা যখন ব্যাপার পাওয়ার সাইকেলের নির্ণয় করব, তখন আমরা এই সূত্রটা লিখি ডাব্লিউ নেট বাই কিউ সাপ্লাই। এখন এই ডাব্লিউ নেটটা কার মাধ্যমে হচ্ছে? যদি পাম্পকে ইগনোর করি, আমি পাম্পের ওয়ার্কটা আসলে খুবই কম, এটাকে ম্যাক্সিমাম জায়গায় ইগনোর করে। হ্যাঁ, আবার যদি দেওয়া থাকে কনসিডার করতে হবে, সোজা কথা হচ্ছে এটা। যদি দেওয়া থাকে কনসিডার করবেন, যদি দেওয়া না থাকে তবে ইগনোর করবেন। যদি দেওয়া থাকে কনসিডার করবেন, আর যদি দেওয়া না থাকে তবে ইগনোর করবেন। কাকে? পাম্প ওয়ার্কটাকে। তাহলে এখানে টারবাইনের ওয়ার্কটা আসতেছে কিনা, আর এখানে বয়লারের কিউটা আসতেছে, রাইট? বয়লারটাতে আপনি কিভাবে হিটটা সাপ্লাই করতেছেন। তো যদি আমি বলছি টারবাইনের এফিসিয়েন্সি দেওয়া থাকে, তবে আপনি লিখবেন শ্যাফট আউটপুট বাই টারবাইন এফিসিয়েন্সি। শ্যাফট আউটপুট বাই টারবাইন এফিসিয়েন্সি। আর কিউ ইন, বয়লারের ব্যাপারটাতে কি কি হইতে পারে? এক হচ্ছে বয়লারটা কি ফুয়েল দিয়ে কম্বাস্ট হচ্ছে, কি ফুয়েলকে আপনি কম্বাস্ট করতেছেন ওই হিটটা প্রডিউস করার জন্য। এই কাজটা করতেছে কে? বয়লার। তার মানে বয়লারের এফিসিয়েন্সি থাকলেও এখানে কাউন্ট হবে। হ্যাঁ, এখানে একটা হিটের ট্রান্সফার হচ্ছে, তার মানে হিট ট্রান্সফার যদি থাকে ওইটারও এফিসিয়েন্সি এখানে কাউন্ট হবে। যদি কন্ডেন্সারের এফিসিয়েন্সি দেওয়া থাকে ওইটারও এফিসিয়েন্সি এখানে কাউন্ট হবে। কম্বাসন এফিসিয়েন্সি, কম্বাসন অর্থাৎ প্রজ্বলনটা কি পরিমাণ এফিসিয়েন্ট, সেটাও যদি দেওয়া থাকে সেটাও কাউন্ট হবে। এই হচ্ছে সূত্র থার্মাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তো আমরা এই সূত্রের একটা ম্যাথ দেখি, তারপরে আমরা এই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে আসবো, স্পেসিফিক স্টিম কনজাম্পশন। আমরা এই টপিকের একটা ম্যাথ দেখি আগে, যেহেতু এটা লাস্ট করছি। এই যে 5 নাম্বার ম্যাথটা দেখেন, ক্যালকুলেট দ্য ফুয়েল oil consumption required in industrial steam plant to generate 5000 কিলোওয়াট at the turbine shaft। মানে 5000 কিলোওয়াট টারবাইন শ্যাফটের মধ্যে জেনারেট করার জন্য, হ্যাঁ, আপনি ক্যালোরিফিক ভ্যালু ইউজ করছেন ফুয়েলের 40,000 কিলোজুল পার কেজি, এন্ড দ্য র্যাঙ্কাইন সাইকেল এফিসিয়েন্সিও দেওয়া আছে 50%, অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু ফর আইসেন্ট্রপিক টারবাইন এফিসিয়েন্সি 80%, বয়লার হিট ট্রান্সফার এফিসিয়েন্সি 60%, এন্ড কম্বাসশন এফিসিয়েন্সি হচ্ছে 50%। আপনাকে বের করতে বলছে ফুয়েল অয়েল কনজাম্পশন, কতটুকু খরচ করছেন ফুয়েলটা, হ্যাঁ, সেটাই আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন তো কি কি দেওয়া আছে। আমরা শেপ পাওয়ার লিখতে পারি, শেপ পাওয়ার কত? 5000 কিলোওয়াট। আমাকে বলছে র্যাঙ্কিন সাইকেলের এফিসিয়েন্সি হচ্ছে 50%। আমাকে এটাও বলছে ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 40,000 কিলোজুল পার কেজি, এবং আরো বলছে টারবাইন এফিসিয়েন্সি দেওয়া আছে 80%, হিট ট্রান্সফার এফিসিয়েন্সি দেওয়া আছে 60%, আর কম্বাসশন এফিসিয়েন্সি দেওয়া আছে, কম্বাসশন 50%। আমাকে বের করতে বলছে মাস ফ্লো রেটটা, অর্থাৎ ফুয়েল অয়েল কনজাম্পশন কতটুকু খরচ করছেন, এই জিনিসটা। তাহলে আমরা কি বলছি? র্যাঙ্কিং সাইকেল এফিসিয়েন্সি ইকুয়াল শ্যাফট পাওয়ার বাই টারবাইন এফিসিয়েন্সি, মাস ফ্লো রেট ইনটু ক্যালোরিফিক ভ্যালু, যদি বয়লার এফিসিয়েন্সি থাকে বয়লার, যদি কম্বাসশন এফিসিয়েন্সি থাকে কম্বাসশন, যদি হিট ট্রান্সফার এফিসিয়েন্সি থাকে হিট ট্রান্সফার এফিসিয়েন্সি। এই তিনটে এফিসিয়েন্সি, যেটা থাকবে না সেটা ইগনোর করে দিবেন, শেষ। ওকে, তাহলে এই র্যাঙ্কাইন এফিসিয়েন্সি কত? 50%, 0.5। শেপ পাওয়ার কত? 5000 লিখলাম, এটা কিলোওয়াটে আছে, এটাও মাথায় রাখলাম। এবং টারবাইনের এফিসিয়েন্সি কত? 80% লিখলাম, 0.8। এম বের করতে হবে, ক্যালোরিফিক ভ্যালু 40,000, একক কি? কিলোজুল পার কেজি লিখলাম, ইনটু বয়লার এফিসিয়েন্সি দেওয়া আছে
নাই, তাহলে এটা ইগনোর। হিট ট্রান্সফার এফিসিয়েন্সি 60% লিখলাম, কম্বাশন এফিসিয়েন্সি 50% লিখলাম, বয়লারটাই নাই, সো বয়লারটা বাদ। এখান থেকে এমটা বের হচ্ছে কিনা, তাহলে এই এম এর এককটা কি আসে আপনি সেটা একটু খেয়াল করেন। এই যে কিলোওয়াটকে আমরা লিখতে পারবো কিলো জুল পার সেকেন্ড। তাহলে এই কিলো জুল কাটা গেলে এই কেজিটা উপরে যাবে, যেহেতু এম এখানে, এই কেজিটা উপরে যাবে আর সেকেন্ডটা নিচে চলে আসবে, তার মানে কেজি পার সেকেন্ড হবে। এখানে এম এর একক যা আসবে তাই आंसर। 1.014 সামথিং। তোমাদের কারো কি কোনো চেঞ্জ আসছে একটু দেখিও তো, কেজি পার সেকেন্ড এককটা, আমার এটাই আসছে। তাহলে কতটুকু ফুয়েল কনজাম্পশন হচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। ওকে, তাহলে আমরা এবার এই ম্যাথটা দেখি। হ্যাঁ, এই যে এই ম্যাথ, এই ছোট ম্যাথটা, এই যে এটা ইমরানের বই থেকে আমরা নিয়েছিলাম। এই ম্যাথটাতে কি লেখা আছে? TS diagram of a Rankine cycle corresponding to the pressure and temperature shown below. টেম্পারেচার এবং এটা এটার নিচে বেসিক্যালি এন্ট্রপি দেওয়া টিএস ডায়াগ্রাম, এটা এই যে লিখছে এখানে টিএস ডায়াগ্রাম of a Rankine cycle corresponding to the pressure and temperature shown below, determine thermal efficiency and back work ratio। এই ম্যাথটা করি আমরা। তো এটা কিন্তু আপনার পুরা চিত্রতেই কিন্তু সবগুলো মান দেওয়া আছে, এই যে 1 2 3 4। তাহলে H1 দেওয়া আছে, এখানে লিখি H1 দেওয়া আছে 190 কিলো জুল পার কেজি, H2 দেওয়া আছে 195 কিলো জুল পার কেজি, H3 দেওয়া আছে 3120 কিলো জুল পার কেজি, H4 দেওয়া আছে 2150 কিলো জুল পার কেজি। TS এই এখন বলেন, আপনাকে দুটো জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি বের করতে বলছে, আর আরেকটা বের করতে বলছে ব্যাক ওয়ার্ক রেশিও। ব্যাক ওয়ার্ক রেশিও আমরা ইয়েতেও দেখছি, কিসে? গ্যাস টারবাইনে। হ্যাঁ, তাহলে আমরা থার্মাল এফিসিয়েন্সির সূত্রটা কি জানি? থার্মাল এফিসিয়েন্সির সূত্র হচ্ছে টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্প ওয়ার্ক ডিভাইডেড বাই কিউ ইন। তাহলে টারবাইন ওয়ার্ক হচ্ছে এই জায়গাতে 3 আর 4, তাহলে আমরা এভাবে লিখবো যে H3 মাইনাস H4। দেখেন আমি বারবার বলতেছি, ইমরানের বইয়ে যে ব্যাপারটা সেটা দেখেন, এই 3 আর 4 সোজা, আপনি যদি এটাকেই এনথালপির লাইন মনে করেন, মান দেওয়া আছে এনথালপির, মান দেওয়া আছে এনথালপির, মান দেওয়া আছে এনথালপির, আপনি যদি একে এন্ট্রপির লাইনের সাথে কনসিডার করে এই এই S3 আর S4 তো সমান হওয়ার কথা, এদের দুটো ভ্যালু কেন দিল? এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে ভুল করবেন। আপনার ডায়াগ্রামটা দেওয়া আছে TS, বাট মান দেওয়া আছে H3, এনথালপির মান দেওয়া আছে। আপনি এটা যখন ওই এইচএস ডায়াগ্রামটা কনসিডার করবেন, এইচএস ডায়াগ্রামটা যখন কনসিডার করবেন তখন এই ব্যাপারটা আপনার মাথায় আসবে। এই 1 2 3 4 এইচএস ডায়াগ্রামটা যখন কনসিডার করবেন তখন আপনি বুঝবেন এইচ H1 এর মান দেওয়া আছে বেসিক্যালি, H2 এর মান দেওয়া আছে, H3 এর মান দেওয়া আছে, H4 এর মান দেওয়া আছে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি এই ব্যাপারটা?
তাহলে টারবাইনের জন্য 3 আর 4 যেহেতু আমরা S3 - S4 লিখতে পারি, পাম্পের জন্য আমরা লিখতে পারি S2 - S1, আর কিউ ইন এই 2 আর 3 এর মধ্যে হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি S3 - S2। এখন জাস্ট এখানে মানগুলো বসাবেন। S3 কত, 3120 মাইনাস 2150 S4 মাইনাস S2 195 মাইনাস S1 190, S3 3120 আর S2 195। থার্মাল এফিসিয়েন্সি বের হয়ে গেল। বত্রিশ দশমিক প্রায় 33% লিখতে পারেন। এরপর ব্যাক ওয়ার্ক রেশিও বের করতে বলছে, রাইট? তো ব্যাক ওয়ার্ক রেশিও সূত্র কি জানি আমরা, যেহেতু গ্যাস টারবাইনে আমরা কম্প্রেসর ওয়ার্ক লিখছি ব্যাক ওয়ার্ক রেশিও সমান, এই যে গ্যাস টারবাইন যখন করছি তখন ব্যাক ওয়ার্ক রেশিও লিখছিলাম কম্প্রেসর ওয়ার্ক বাই টারবাইন ওয়ার্ক। এখানে যেহেতু কম্প্রেসর নাই, পাম্প আছে, তাহলে আমরা লিখবো পাম্প ওয়ার্ক বাই টারবাইন ওয়ার্ক। তাহলে পাম্পের জন্য আমার ওয়ার্ক দানের সূত্র কি হবে, S2 - S1, আর টারবাইনের জন্য তো আগের মতোই S3 - S4। জাস্ট এখানে মানগুলা বসাবো। তাহলে S2 195 মাইনাস S1 190, S3 3120 মাইনাস S4 2150, এখান থেকে যা আসে 5 into 1 5 inverse 10 inverse 3। হ্যাঁ, থ্যাংক ইউ। 5 into 1 5 into 10 inverse 3। হ্যাঁ, এটার একক হবে, একক হবে নাকি? না ভাই, ওকে, এই ম্যাথটা আমরা বুঝলাম। আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি। এখানে আরো কিছু ম্যাথ আছে, 1 2 আর 3। এখানে প্রথমটাতে আমি একটু বলে দিই, একদম ইজি। দ্য ভ্যালু অফ স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন বের করতে বলবো, ফাইন্ড দ্য স্পেসিফিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো ম্যাথ আমরা স্পেসিফিক কনজাম্পশন বোঝার পর করব। ওকে, আমরা এখন আসি তাহলে স্পেসিফিক স্টিম কনজাম্পশন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার এই যে প্রতি যেই কাজটা হচ্ছে, হ্যাঁ, 1 ঘন্টায় কি পরিমাণ কাজ হচ্ছে। এই যে এখানে লেখা আছে কিন্তু একটু করে, যে the pump work WP is usually very small as compared to the turbine work, therefore is often neglected. Steam plant capacity is often expressed, steam plant এর ক্যাপাসিটিটা এক্সপ্রেস করে স্টিম রেট, বুঝেন, স্টিম রেট অর স্পেসিফিক স্টিম কনজাম্পশন, এই দুটো কথা একই জিনিস, আর হিট রেট আলাদা। স্টিম রেট এন্ড স্পেসিফিক স্টিম কনজাম্পশন SSC, it is defined as rate of steam flow needed to generate unit shaft output, অর্থাৎ কতটুকু স্টিম আপনাকে ফ্লো করতে হবে 1 কিলোওয়াট বিদ্যুৎ শ্যাফটের আউটপুটে পাওয়ার জন্য। এটাই হচ্ছে স্পেসিফিক স্টিম কনজাম্পশন, এখানে এই কথাটাই লেখা আছে। তাহলে আমরা স্পেসিফিক স্টিম কনজাম্পশনের সূত্রটা আমরা লিখি, সেটা হচ্ছে ওই যে পাশে লেখা আছে যে SSC মানে কি, স্পেসিফিক steam consumption equal হচ্ছে এই যে আপনি কত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন, 1 কিলোওয়াট, 1 কেজি পার সেকেন্ড, এই এককটা হবে 1 কিলোওয়াট। এই যে তাহলে 1 কেজি, এই সেকেন্ডটা নিচে আসে কিনা, সেকেন্ড নিচে চলে আসছে, রাইট? তাহলে ডাব্লিউ নেট কিলোওয়াট আছেই, আর এই সেকেন্ডটাকে আমি যদি আওয়ার করতে চাই 1/3600 কিনা। পরের লাইনে আমি এই 3600টাকে যদি উপরে উঠাই দিই আর এখানে কেজি লিখে ডাব্লিউ নেট
ইকুয়াল কিলোওয়াট আওয়ার লিখতে পারি না? তার জি মানে ভাই। আমি অলওয়েজ এই ব্যাপারটা মনে রাখবো, এককটা মনে রাখবো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এককটা মনে রাখবো, যে এর এককটা এই টাইপের হয়। 3600 বাই ডাব্লিউ নেট। ডাব্লিউ নেট কি, যেহেতু এখানে পাম্প ইউজ হচ্ছে, টারবাইন ওয়ার্ক থেকে পাম্প ওয়ার্ক নেগেটিভ করতে হবে, তখনই আমি ডাব্লিউ নেটটা পাবো। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে এসএসসি, স্পেসিফিক স্টিম কনজাম্পশন। আর যদি আপনাকে হিট রেট বলে, এটাকে কিন্তু স্টিম রেটও বলে, এর অপর নাম কিন্তু স্টিম রেট। রেট তো বুঝতেছেন, প্রতি সেকেন্ডে কি পরিমাণ স্টিম যাচ্ছে আর কি, এই কথাটা দিয়ে তো এটা বোঝা যাচ্ছে। আর যদি হিট রেট বলে, খুবই সিম্পল, হিট রেট বললে আপনি জাস্ট আপনার যে থার্মাল এফিসিয়েন্সি পাইছেন ওকে 1 দিয়ে ভাগ করে দিবেন। এবং ওইটারও একটা একক থাকতে পারে, হ্যাঁ ওইটার একক হচ্ছে কিলোজুল পার কিলোওয়াট সেকেন্ড। কিলোজুল পার কিলোওয়াট সেকেন্ড। আপনারা বেশি জটিল করে এগুলো নেবেন না, একদম ইজি করে নেন, যে স্পেসিফিক স্টিম কনজাম্পশনের সূত্র ভাইয়া বলছে এটা 3600 বাই ডাব্লিউ নেট কেজি পার কিলোওয়াট আওয়ার। আর হিট রেটের সূত্র বলছে 1 বাই থার্মাল এফিসিয়েন্সি, এককটা হচ্ছে কিলোজুল পার কিলোওয়াট সেকেন্ড। এটুকু কেন, এর বেশি আর জানার দরকার নেই। এবার আসেন 2 নাম্বার ম্যাথটা পড়েন, পারবেন কিনা দেখেন। The value of enthalpy of steam inlet and outlet steam turbine in a Rankine cycle are এত, অর্থাৎ একটা ইনলেট এবং আউটলেটের স্টিমের টারবাইনের এনথালপি দেওয়া আছে। তার মানে ইনলেট, টারবাইনের ইনলেট হচ্ছে S3, এনথালপি আমরা জানি, একটু আগেই দেখছি। আর আউটলেট হচ্ছে S4, 1800 কিলোজুল পার কেজি। নেগলেক্টিং পাম্প ওয়ার্ক, দেখেন এটা বাদ দিতে বলছে, আপনাকে জাস্ট বের করতে বলছে এসএসসি, এবং এককটাও বলে দিছে যে কেজি পার কিসে, কিলোওয়াট আওয়ারে রাখতে হবে। যদি বলে দেয় তো ভালো, বলে দেওয়া মানে তাহলে আমরা কি জানি, এসএসসি সমান হচ্ছে 3600 বাই ডাব্লিউ নেট, এবং এর এককটা কেজি পার কিলোওয়াট আওয়ার। 3600 লিখলাম, ডাব্লিউ যেহেতু পাম্প ওয়ার্ক নেগেটিভ, তাহলে শুধু টারবাইন ওয়ার্ক, এককটা লিখলাম। এই যে এসএসসি লিখলাম 3600 বা ডাব্লিউ নেট কেজি পার কিলোওয়াট আওয়ার। 3600 ডাব্লিউ নেট যেহেতু পাম্প ওয়ার্ক নেগেটিভ, সো শুধুমাত্র টারবাইন ওয়ার্ক, আর টারবাইনের ওয়ার্কটা আমরা পাবো H3 মাইনাস H4 থেকে। আর 3600, এবং এটার এককটা সেম থাকবে কেজি পার কিলোওয়াট আওয়ার। তাহলে 3600, H3 এর মান 2800 মাইনাস H4 এর মান 1800, কত? 3.6। 3.6 কেজি পার কিলোওয়াট আওয়ার। আচ্ছা, একটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমার মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে আপনি এই এককটা লিখবেন না, এই এককটা লিখিয়েন না, এই এককটাই আনবেন। কথা বুঝছেন? এই এককটা লিখবেন না, এই এককটাতে আনবেন। তাহলে এককটা কিসে আসবে? কেজি পার কিলোওয়াট আওয়ার, এটাই আনসার। এই কথাটা কেন বলছি দেখেন, আপনি যদি এই এককটা এখানে লেখেন, এটা তো আপনি জানেন যে এই এককটা এটা, আপনি তো এর ভ্যালুটা লেখেন না এখনো, ডাব্লিউ নেট এর ভ্যালু তো জানেন না, ওটা কেজি। এখানে যদি কিলো জুল পার কেজি না থাকতো, এখানে যদি জুল থাকতো, আপনাকে তাহলে এই এককটাতে আনার জন্য কনভার্সন করতে হইতো না। আমি সেটা বুঝাতে চাচ্ছি। সো এই এককটা অগ্রিম লিখবেন না, এই এককটা লাস্টে গিয়ে লিখবেন যদি ফরম্যাট এটাই থাকে।
পরের ম্যাথটা দেখেন, there is an ideal Rankine cycle operating between 30 bar and 0.04 bar, work output the turbine এত and work input feed pump এত, find the specific steam consumption। এটা কি পারবেন? একই ম্যাথ না? একই ম্যাথ পারবেন। তো আমাদের মোটামুটি ম্যাথ যা ছিল আজকে এই ম্যাথগুলো মোটামুটি শেষ। আমরা পরের টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে আইডিয়াল রিহিট সাইকেল। আমি যদি যেই সাইকেলটা আমরা পাইছি, হ্যাঁ, ওই সাইকেলটাকে যদি রিহিট করতে চাই, মানে আমি যদি বয়লার থেকে পাওয়া সুপার হিটেড স্টিমটাকে আমি যদি আরো সুপার হিটেড করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আরেকটা টারবাইন এড করতে হবে, একটা লো প্রেসার টারবাইন এড করতে হবে। তাহলে কেমন হইতে পারে ব্যাপারটা? প্রথমে পাম্প আছে, পাম্প থেকে লিকুইডটা আপনি বয়লারে পাঠাইলেন, বয়লার থেকে এটা গেল একটা টারবাইনে, যেটা হচ্ছে হাই প্রেসার টারবাইন। এই টারবাইন থেকে আপনি স্টিম, যেটা এক্সজস্ট স্টিম বের হয়ে যাবে, সেটা আবার বয়লারে পাঠান, বয়লারে পাঠাই হিট এক্সচেঞ্জ করে ওটাকে নিয়ে আসেন, নিয়ে এসে ওই স্টিমটাকে, ওই গরম স্টিমটাকে আপনি লো প্রেসার টারবাইনের মধ্যে দিয়ে ঢুকান এবং লো প্রেসার থেকে এক্সজস্ট স্টিম বের করেন, আর এই দুটো প্রেসার কানেক্টেড করে দেন এক হিসাব দিয়ে, এটা হচ্ছে লো প্রেসার টারবাইন। আর এখানে একটা আপনি অ্যাজ ইউজুয়াল কি বসাবেন? কন্ডেন্সার। পাম্প, বয়লার, হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন, ওয়ার্ক ডব্লিউ নেট। তাহলে সিগন্যাল কি কি হইতে পারে? 1 2 3 4 5, এটাই তো। ও ও ও 2 থেকে 3 এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 3, এখানে 4, এখানে 5, আর এখানে হবে 6। তো এটা টিএস ডায়াগ্রামটা কেমন হইতে পারে? টিএস এজ ইউজুয়ালি পাম্প দিলাম, এই যে পাম্পের কাজ করলাম, এই বয়লারটা এটাকে কনস্ট্যান্ট প্রেসারে রেখে এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে রেখে সুপার হিটও করলো, কিছুটা গেল, এই পর্যন্ত আসলো। এরপর টারবাইন কি করবে? এক্সপান্ড করবে। এই টারবাইন এক্সপান্ড করলো, আর যেহেতু হাই প্রেসার টারবাইন একটু বেশি নিচে করে ফেলবে সে। এরপর যেহেতু লো প্রেসার টারবাইন, ও কি করবে? জাস্ট সেম টেম্পারেচারটাতে উঠতে পারবে এবং পুরোপুরি ড্রপ হবে। এই জায়গাটা মিলাই দিবেন। এই 1 2 বয়লারের এটা 3, তারপর 4 5 6 টিএস। এটাই হচ্ছে আপনার কি? রিহিট। আপনি রিহিট করছেন, এখানে রিহিট র্যাঙ্কাইন সাইকেল, রিহিট র্যাঙ্কাইন সাইকেল। হ্যাঁ, এই চিত্রটা প্র্যাকটিস করবেন, এখানে ম্যাথ কিছু লাগবে না, চিত্রটা 2-3 বার প্র্যাকটিস করলেই চলে আসবে। এই যে তারপর আমি থার্মাল এফিসিয়েন্সি সূত্রটা লিখছি, এটা একটু দেখে নিন। এখানে আরেকটা কথা লিখছি যে রিহিট র্যাঙ্কাইন সাইকেলের দক্ষতা বাড়ে মাত্র 4 থেকে 5%, বেশি একটা দক্ষতা বাড়ে না রিহিট করলে, বুঝছেন? রিহিট করলে সুবিধা কি? ওইটা সুপার হিটেড হয়, এটাকে আরো সুপার হিটেড করা যায়, ওটাই বেনিফিট। সুপার হিটেড করলে 4-5% দক্ষতা বাড়ে। এই আসেন টারবাইন ব্লেডিং, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে বেশি জিজ্ঞেস করে। টারবাইন ব্লেডিং, টারবাইন ব্লেডিংটা কি? টারবাইন ব্লেডিংটা হচ্ছে টারবাইনের মধ্যে যে স্টিম গুলা যায়, টারবাইনের মধ্য দিয়ে যে স্টিম গুলা যায়, ওই স্টিম গুলা থেকে যদি আপনি হিট কি করেন, কিছুটা হিট নিয়ে ফেলেন, তখনই ওই জিনিসটাকে বলবে টারবাইন ব্লেডিং। ঠিক আছে? যেমন আমি একটু দেখাই,
তাহলে টারবাইন ব্লেডিং ঘটনাটা কোথায় ঘটবে? যখন আমরা ফিড ওয়াটার ইউজ করব, এই যে র্যাঙ্কাইন সাইকেল উইথ রিজেনারেশন, র্যাঙ্কাইন সাইকেল উইথ রিজেনারেশন, বানান টানা ভুল হলে মাফ করে দিন ভাই। তাহলে এখানে বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে এদের স্কিমেটিক ডায়াগ্রামটা আঁকি। প্রথমে হচ্ছে আপনি একটা পাম্প দিয়ে কিছু পানিকে ঢুকাইলেন। হ্যাঁ, কোন জায়গায় ঢুকাবেন? একটা ফিড ওয়াটার হিটারে ঢুকাবেন, ওপেন ফিড ওয়াটার হিটারে। এই ফিড ওয়াটার হিটারে ঢুকালে আপনার লাভ কি? এই যে পানিটা আপনি ঢুকাইছেন এটাকে আবার গরম করছেন আপনি ফিড ওয়াটার হিটার দিয়ে। ওই ফিড ওয়াটার হিটার দিয়ে গরম করা পানিকে আপনি আবার আরেকটা পাম্প দিয়ে বয়লারে পাঠান। বয়লারে পাঠাইলেন, বয়লারে গিয়ে কি করলো, তারপর হচ্ছে টারবাইন, টারবাইন থেকে এক্সজস্ট হয়ে বের হয়ে এসে কন্ডেন্সার দিয়ে আবার পাম্প ওয়ানে চলে আসে। এটা হচ্ছে কন্ডেন্সার। এই জায়গাটাতে একটা বেনিফিট আপনি পাবেন, এই ফিড ওয়াটার হিটারটাতে আপনি জাস্ট টারবাইন থেকে কিছুটা স্টিম এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে টারবাইন ব্লেডিং। টারবাইন ব্লেডিং যেটা হচ্ছে বেসিক্যালি স্টিম এক্সট্রাক্ট করবে, নিয়ে ফেলবে আর কি, সহজ কথায় নিয়ে ফেলবে এই জায়গায়। তাহলে আপনার যদি পরীক্ষার হলে আসে যে র্যাঙ্কাইন সাইকেল উইথ রিজেনারেশনের ব্লক ডায়াগ্রামটা আঁকেন, আপনি এটা আঁকবেন, এটা এঁকে দিবেন, মার্ক পেয়ে যাবেন 10 এ 10। এখানে রিজেনারেশন কথাটা কেন আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজেনারেশনটা কেন মানে? এই যে রিজেনারেশন আপনি দেখেন, এই এই যে টারবাইন থেকে যে পাওয়ারটা, যে এক্সজস্ট স্টিমটা বের হয়ে যাচ্ছে কন্ডেন্সারের জন্য, ওই ওর মধ্যে থাকাই কিছুটা হিট আপনি যদি ওপেন ফিড ওয়াটার হিটারে দিতে পারেন, তাহলে এই ফিড ওয়াটার হিটার কি করতে পারলো, আপনার মেক ওয়াটার পানিটাকে গরম করতে পারলো, রাইট? আপনি পুরা হিটটাকে লিকুইড করে দেন যদি কন্ডেন্সার দিয়ে পাম্পে আনেন, একটা লেন্দি সময় কিনা, এই জায়গাটা খেয়াল করেন। দেখেন পাম্পে ঢুকাচ্ছি, বলেন তো এই জায়গাটা ঘুরে এসে পাম্পিং করা ভালো হবে, নাকি এখান থেকে হিট নিয়ে ফিড ওয়াটার দিয়ে সরাসরি পাম্পে, এই পাম্পে ঢুকাইতে পারলে সুবিধা হবে? বলেন আপনি, আপনার জন্য কোনটা বেনিফিট আর কোনটা এফিশিয়েন্ট? অবশ্যই এটা এফিশিয়েন্ট এই জায়গাটা। আপনি বুঝছেন আমি কন্ডেন্সারটা কেন থাকলো? কন্ডেন্সার অবশিষ্ট হিট গুলা কি করবেন, সবগুলাকে তো আর ফিড ওয়াটারে ঢুকাইতে পারবেন না, এই জায়গাটাতে সবগুলা ঢুকাইতে পারবেন না। আপনি এখানে যদি এম পরিমাণ স্টিম যদি টারবাইনে ঢুকে, আপনার মনে করেন 1 কেজি পরিমাণ স্টিম আপনি টারবাইন দিয়ে ঢুকালেন, এম কেজি পরিমাণকে এক্সট্রাক্ট করলেন, হ্যাঁ, ওপেন ফিড ওয়াটারে পাঠিয়ে দিলেন, এখানে গেল কত, 1 মাইনাস এম। এরা দুইজন কিন্তু আবার সেম মিলিত হবে, এখানে আসছে এম, আর এই 1 মাইনাস এমটা এখান দিয়ে ঢুকে পাম্পে ঢুকে আবার 1 মাইনাস এম হয়ে এই জায়গা দিয়ে আবার 1 কেজি বেরোলো। দেখেন এই যে 1 মাইনাস এম, জি ভাইয়া, এখন বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে র্যাঙ্কিং সাইকেল উইথ রিজেনারেশনের স্কিমেটিক ডায়াগ্রামটা তো আমরা করলাম। এখন আমরা এটার ওই যে ব্লেডিংটা কোন জায়গায় হচ্ছে, এটা টিএস ডায়াগ্রামে একটু দেখি। টিএস ডায়াগ্রামে আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্লেডিং এর চেঞ্জটা হচ্ছে কোথায়, টারবাইন ব্লেডিং। তাহলে টি এস আমরা কয়টা পাম্প ইউজ করছি মনে আছে? 2টা পাম্প, 2টা পাম্প। 1 2 গেল। ওই 2টা পাম্পের মধ্যে তারপর ফিড ওয়াটার হিটার ওইটাও পানিকে কিছুটা কি করলো, এই মনে করেন স্যাচুরেটেড করলো, জাস্ট স্যাচুরেটেড করলো।
কারণ ফিড ওয়াটার হিটারের অ্যাবিলিটি নাই কি করা, ফেজ চেঞ্জ করা আছে নাই। এখান থেকে সে আবার আরেকটা পাম্পকে কাজে লাগায়, তার নাম দিব 3 থেকে 4। এটা কি সেকেন্ড পাম্পটা, এই পাম্পটা কি করলো, বয়লারে ঢুকাই দিল। ওকে, বয়লারে ঢুকানোর পর এই বয়লার এই পর্যন্ত কাজ করলো, দেন টারবাইন, টারবাইন কি করলো, এক্সট্রাক্ট করলো, একদম এক্সট্রাক্ট করলো এই পর্যন্ত। তাহলে আমি কি বলছি, টারবাইনের যেই এক্সপান্ডটা হচ্ছে ওই এক্সপান্ডের মাঝখানের কোনো একটা জায়গা দিয়ে ফিড ওয়াটার হিটারে হিটটা ঢুকতেছে, এই দেখেন হিটটা ঢুকতেছে, চেঞ্জ এখানে জাস্ট। ওকে, তাহলে গেল, আবার গেল, আসলো, আসলো, গেল। এই যে এই কথাটাই বলছিলাম যে টারবাইনে আসছে 1 কেজি স্টিম, 1 কেজির মধ্যে এম কেজি কে আপনি ব্লেডিং করছেন, 1 মাইনাস এম কেজি বের হয়ে গেল, এখানে আসছে এম কেজি, এখান থেকে 1 মাইনাস এম কেজিটা আবার অ্যাড হইলো, মিলে আবার কি হয়ে গেল, 1 কেজি হয়ে গেল। এই কথাটাই বুঝাচ্ছিলাম, এটা এখানে আছে, আমি তারপর রাখছি যে হ্যাঁ এই জায়গাটা আহ এই যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে, এখানে আবার কনফিউজ থাকলে সমস্যা। এই যে এই ব্যাপারটা দেখেন, আমার এই ব্যাপারটাতে কি হয়েছে, একদম এমন একটা পয়েন্ট থেকে আসছে যেখানে স্যাচুরেটেড ব্যাপার লাইনের একটু ভিতরে, ওটা ডিপেন্ড করতেছে আপনার হিটটা কোন পর্যায়ে আছে। টারবাইনের এই এক্সপান্ডিং পর্যায়ের মধ্যে এই পয়েন্টটাতে হিটটা কোন পর্যায়ে আছে, ওইটা যদি স্টিমটা আস্তে আস্তে হিট ছেড়ে দিয়ে লিকুইড ফেসে চলে আসার চেষ্টা করে বা চলে আসার মুহূর্ত হয়, ওই জায়গায় যদি হয় তাহলে এটা ঠিক আছে। কিন্তু আমরা তো স্টিমটাই বেশিরভাগ নেওয়ার চেষ্টা করব, যার কারণে এটা একটু চেঞ্জ করলেই বেটার। এগুলো আপনারা 2-3 বার প্র্যাকটিস করলে চলে আসবে। এই এই জায়গাটাকে একটু করে উঠাই দিবেন, সমস্যা নাই, আমি চিত্র দিয়ে দিছি, যেটা দেওয়া আছে ওটা আঁকলেও হবে। এই যে যেটা দেওয়া আছে ওটা আঁকলেন, সমস্যা নাই। এরপর আসেন কম্বাইন্ড পাওয়ার সাইকেল, কম্বাইন্ড গ্যাস স্টিম পাওয়ার প্লান্ট। তাহলে এটা তো আমরা জানি না, এটা তাহলে আমরা প্রথমে একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আঁকি। এখানে আমি একটা কাজ পাচ্ছি, এটা কম্প্রেসর, এটা টারবাইন, এখানে সে বাতাস ঢুকছে। তো এখানে কি ইউজ করতাম আমরা ক্লোজ করার জন্য গ্যাস টারবাইনটাকে, কন্ডেন্সার। ওই হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার, রাইট, হিট এক্সচেঞ্জার ইউজ করতাম। এখন এই হিট এক্সচেঞ্জারটা তাহলে আমার, এবার আপনি চিন্তা করেন তো এটা কি ধরনের সাইকেল বলছি, গ্যাস টারবাইন, রাইট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, এটা এটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। আপনি এবার দেখেন তো ব্যাপার পাওয়ার সাইকেল বা স্টিম পাওয়ার প্ল্যান্টে অথবা র্যাঙ্কাইন সাইকেলে হিট এক্সচেঞ্জার কোন জায়গায় ইউজ করতে পারবেন আপনি, কোন জায়গায় আপনার হিট বেশি দরকার হয়, বয়লারে কিনা,
দেখেন ওই বয়লারটা হিট পাবে এই গ্যাস টারবাইনের হিট এক্সচেঞ্জার থেকে। আপনারা কি এই জায়গাটা বুঝছেন? এটাতে এই কারণে এটার নাম হিট এক্সচেঞ্জার হইতে পারে, এটার নাম HRSGও হইতে পারে। এই HRSG জিনিসটা কি? হিট রিকভারি স্টিম জেনারেটর। আপনি কথাটা দেখে বুঝেন তো এখানে বয়লার হিট এক্সচেঞ্জার সবকিছু মিন করতেছে কিনা এই কথাটা দিয়ে। হিট রিকভারি স্টিম জেনারেটর এই কথা, এই দুটো ওয়ার্ড দিয়ে তো বোঝা যাচ্ছে এটা একটা বয়লার। হিট রিকভারি, হিটকে রিকভার করে, তাহলে হিটকে রিকভার করতে পারে কে? হিট এক্সচেঞ্জার। তাহলে এই জায়গায় হিট এক্সচেঞ্জার লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আবার ম্যাক্সিমাম জায়গায় দেখবেন HRSG লিখলো, ওই জিনিসটা হচ্ছে হিট রিকভারি স্টিম জেনারেটর। মনে থাকবে? এটা হচ্ছে কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্ট। এই জায়গাটা বের করতে পারেন। ভাই এখানে যে টারবাইন দুইটা আছে ওটা কি সেম শেপটা থাকবে? ও জোস কোশ্চেন। না না, দুইটা টারবাইনই আলাদা, কারণ এই টারবাইনটা ম্যাক্সিমাম ইউজ হবে কম্প্রেসরকে ঘোরানোর জন্য। এখানে অনেকগুলো লস হবে যদি আপনি এমন করেন। আমি বুঝছি আপনার প্রশ্নটা। এই যে দেখেন তো একটু জিনিস, এটা একটা টারবাইন, এই টারবাইনকে আপনি এটার সাথে সিরিজ করে দিলেন, আবার এ কি করলো আরেকটা কম্প্রেসরকে ঘোরাচ্ছে। তাহলে এই টারবাইনটা এই কম্প্রেসরকে ঘোরানোর জন্য একটা রোটেশন দিবে, একটা গিয়ারের রোটেশন হবে, আবার ও এর সাথে সিরিজ থাকার জন্য আরেকটা গিয়ারের রোটেশন হবে। তাহলে এই টারবাইনটার অবস্থা খারাপ হবে কিনা? এই জিনিসটার জন্য এখানে দুইটা টারবাইনকে সেম করে না আর কি, আলাদাই রেখে দেয়। আমির সোহেল বলছেন এটা নাকি কে কোশ্চেন করছিল? চন্দন। চন্দন, হ্যাঁ গুড কোশ্চেন এটা। আচ্ছা, আমাদের আজকের টপিক কিন্তু শেষ। আমি তারপরে অতিরিক্ত একটা চিত্র তোমাদের জন্য নিয়ে আসছি, এটা জাস্ট দিয়ে দিলাম, এটা আমি বোঝানোর কিছু দরকার নাই। ওই যে আমরা প্রথম যে পড়াটা পড়ছিলাম কার্নোট সাইকেল আর র্যাঙ্কাইন সাইকেল, এই দুইটার এফিসিয়েন্সি কে কোথায় দেখেন কখন বয়লার প্রেসারের জন্য কনসিডার করলে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি বেশি র্যাঙ্কাইন সাইকেলের চাইতে, এবং এফিসিয়েন্সিটা আস্তে আস্তে কিন্তু বেশি হচ্ছে, একদম লোয়ার লেভেল থেকে বেশি হচ্ছে। আর কার্নোটটা আদর্শ ইঞ্জিন, এই অবশ্যই উপরেই থাকবে সবসময়। আর স্পেসিফিক স্টিম কনজাম্পশন কে কিভাবে নিচ্ছে দেখেন, র্যাঙ্কাইন সাইকেল খুব কম স্টিম নিচ্ছে পাওয়ার প্রডিউস করার জন্য, আর কার্নোট সাইকেল বেশি পরিমাণে স্টিম নিচ্ছে পাওয়ার প্রডিউস করার জন্য। ঠিক আছে, বয়লার প্রেসারের রেসপেক্টে এফিসিয়েন্সি এবং এসএসসি এই দুটো জিনিসের কনসিডারেশন দেওয়া আছে। এগুলা তারপরে একবার চোখ গোলাবেন, এগুলা তো সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আবার মনে করিয়েন না আমি পড়া বাড়াচ্ছি, এগুলো আপনি দেখে রাখিয়েন, যদি আসে তবে দিয়ে দিবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আর পরীক্ষা তো কেমন দিছো আজকে? আচ্ছা যাই হোক, ভালো দিছো। ভাই আমি 3 পাইছি। 3 পাইছো? 4-এ 3 পাইছো আর কি তাইলে তুমি? জি ভাই। ধন্যবাদ। ভাই আমাদেরকে ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন হ্যাঁ। সিস্টেম গুলো কি এটা রেফ্রিজারেশনে করাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, ওগুলো তৈরি করতেছি আমি। পাওয়ার প্ল্যান্টের 4টা লেকচার হওয়ার কথা না? 4টা জি লেকচারের ভাইয়া। মধ্যে আজকে 2টা লেকচার গেল, পাওয়ার প্ল্যান্টের আরো 2টা লেকচার হবে, দেন শুরু করব রেফ্রিজারেশন। আমি একটু সিকোয়েন্সিয়ালি যেতে চাচ্ছি, রিলেটেড থাকার জন্য ব্যাপারগুলোর সাথে। না না ভাই সমস্যা নাই। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।